আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা গণিতের ইজি বই ম্যাথ থেকে তোমরা এখনও যারা সংগ্রহ করো ইজি বইটি তারা একটু সংগ্রহ করে নাও, কারণ তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী তোমরা জানো যে তোমাদের টেক্সট বুকের সাথে টিচার কিন্তু ফ্রি। অর্থাৎ তুমি যদি এই বইটা কিনে দেখবা প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি সরাসরি ক্লাসে দেখতে পাবে। তাহলে আমরা ইজি বই থেকে আজকে সমাধান করবো হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নটি। একটু দেখে নিই আমরা আমাদের প্রশ্নে কী বলা হয়েছে। যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। কোনো ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√3 সেন্টিমিটার। এখানে দুইটা আমাদের স্ট্রিম ব্যবহার করা হয়েছে। আর বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে যদি 60 সেন্টিমিটার, এটা আমাদের কোশ্চেন, ক নাম্বার কোশ্চেন, যে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা উদ্দীপকগুলো পড়ে নিলাম যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 150 আর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার কমাই দাও, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়। ওকে, তাহলে চলো আমরা প্রশ্নের সমাধান করি। প্রথম কোশ্চেনটা কি বলছে যে ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। এই দেখো, আমরা মনে করি বা ধরি যে বৃত্তের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস কি? 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস হচ্ছে 2r এবং পরিধি হচ্ছে 2πr। পরিধি কি? 2πr। প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য হলো 60। তাহলে প্রশ্ন মতে 2πr এটা হচ্ছে পরিধি আর 2rটা হচ্ছে ব্যাস। পার্থক্যর জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, সমান সমান কত? প্রশ্ন বলছে 60। তাহলে আমরা এক কাজ করি, এখানে যতগুলো টার্ম আছে 2πr, 2r, 60 সবাইকে 2 দ্বারা ডিভাইড করছে। কি করছে এখানে বলতো? 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করছি। ওকে, তো 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে হচ্ছে πr, এটা হয়ে যাবে r, এটা হয়ে যাবে 30। এখন খেয়াল করো, এখানে একটা r আছে, এখানে একটা r আছে, তুমি চাইলে একটা r কমন নিতে পারো। তাহলে পাই মাইনাস 1, তো পাই মাইনাস 1 আবার আর এর সাথে মাল্টিপ্লাই আছে, গুণ আকারে আছে, ও পাশে পাঠালে ভাগ হয়ে যায়। 30 ডিভাইড পাই মাইনাস 1, তো পায়ের মান 3.1416, তার থেকে মাইনাস করো 1 এবং 30কে তুমি যখন এটা দ্বারা ডিভাইড করবা তখন পাবা কত বলো তো? 40 সেন্টিমিটার। তুমি ক্যালকুলেটার দিয়ে এটা একটু দেখে নিতে পারো, আমরা একটু দেখে নিই। তো এখানে 30 ডিভাইড হচ্ছে, এখানে 1 মাইনাস করলে 2.1416, 14.000 আসে, তার মানে আমরা এটাকে 14 লিখতে পারবো প্রায়। তাহলে ব্যাসার্ধ কত আসছে? 14 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে ব্যাস এবং পরিধির পার্থক্য দেওয়া থাকলে সেটা থেকে কীভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে কি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5 মিটার কমালে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা কর্ণ বের করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এখন দৈর্ঘ্য প্রস্থ বের করা। তাহলে মনে করি বা ধরি যে আয়তক্ষেত্রের কর্ণকে ধরলাম x মিটার, তাহলে প্রস্থ ধরলাম হচ্ছে y মিটার। দৈর্ঘ্য প্রস্থ থাকলে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান দেওয়া আছে 150। আবার দেখো, আরও একটা শর্তে বলছে যে দৈর্ঘ্যকে 5 মিটার যদি কমায় দাও তাহলে এটা বর্গক্ষেত্র হয়। এখন খেয়াল করো, আমরা জানি বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান। এখন দৈর্ঘ্য তো x ছিল, x থেকে যখনই 5 তুমি কমাবা তখন এটা প্রস্থের সমান হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। তাহলে তুমি যখন কি করলা বলো তো, এই যে দৈর্ঘ্য থেকে যখন তুমি 5 মিটারকে মাইনাস করলা তখন এটা y এর সমান হয়ে গেল, কারণ বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে এখানে ক্ষেত্রফল পাইলাম একটা সমীকরণে, আরেকটা সমীকরণ y = x - 5 পাইলাম। এই 2 নম্বর সমীকরণে আমরা যে মানটা পেলাম সেই মানটাকে নিয়ে আমরা 1 নম্বর সমীকরণের মধ্যে বসাই দিব। তো 1 নম্বর সমীকরণের মধ্যে যদি মানটাকে আমরা একটু বসাই দিই, দেখো y এর মান 1 নং সমীকরণে বসাই, x * y এর পরিবর্তে y এর ভ্যালু বসাই দিলাম। এবার এদের মধ্যে গুণের সম্পর্ক, x আর x গুণ করলে হয় x², x আর -5 গুণ করলে হয় -5x, আর এই যে 150কে সাইড চেঞ্জ করলাম, এটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল, সমান সমান 0। এখন আমরা মিডল টার্ম ব্রেকিং করব, এই 5xকে ভেঙে ফেলব। তো দেখো 15 আর 10 মিলে 150 হয়, এই যে 150 এখানে আছে। তাহলে -15x থেকে +15x, প্লাস মাইনাস করলে -5x থাকবে, আর যা ছিল সব বসে যাবে। তো এই দুইটা টার্মের মধ্যে আমরা x² আর 15x, তাহলে x কমন নিতে পারি। তাহলে কমন নিলে থাকবে কি? x - 15, এখানে থাকবে x, এখানে থাকবে -15। এই 10x আর 150 থেকে আমরা যে 10 কমন নিই তাহলে এখানে থাকবে x মাইনাস, এটাকে 10 দ্বারা ডিভাইড করো 15, তাহলে x - 15। এখানে x - 15 আর এখানে x - 15 দুইটা টার্মের মধ্যে এটুকু কমন, তাহলে আমি কমন দিলাম x - 15।
তাহলে এখানকার এই যে এক্স এই যে আর এখানকার +10 এই হলো এই যে। তাহলে দেখো 2 বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে প্রত্যেকটি সমান শূন্য লেখা যাবে। তো প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু সমান 0 লিখলাম, এখানে -15 ওই পাশে +15 হয়ে গেল। আর এখানে আবার আছে কি বলতো x + 10, তাহলে x + 10 = 0, তাহলে x = -10। যেহেতু এটা একটা বাহুর দৈর্ঘ্য প্রস্থের মান ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়। কারণ যা কখনো গ্রহণযোগ্য নয়, কারণ কি দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না। ওকে, এবার তাহলে x এর মান কত হলো? x হচ্ছে 15, তাহলে x এর মানটা পেয়ে গেছি 15 দৈর্ঘ্য। এখন কি করব? x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণের মধ্যে বসাই দেব, অথবা 1 নম্বরের মধ্যে, যেখানে ইচ্ছা তুমি বসাই দাও, মান পেয়ে যাবা। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই, যদি 1 নং সমীকরণে বসাই দিই, এই যে x এর মান বসাইলাম 15y = 150, এই 15 পাশে যে ভাগ হয়ে যায়, y এর মান কত আসে বলো তো? 10। তাহলে দৈর্ঘ্য জানি প্রস্থ, দৈর্ঘ্য জানি, আরও জানি কি? প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে কর্ণ বের করা যাবে। আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণ = দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্যের মানটা বসাও, প্রস্থের মানটা বসাও, হিসাব করো 15 স্কয়ার করলে 225, 10 স্কয়ার করলে 100, মোট হচ্ছে 325। 325কে যখন তুমি রুট করবা তখন কত পাবো বলো তো? এই যে 18.027 মিটার প্রায়। দশমিকের পরে যখন অ্যান্সার আসবে তখন তোমরা চেষ্টা করবে যেন দশমিকের এটাকে প্রায় লিখে দিতে, কারণ অ্যান্সারটা খুব কাছাকাছি। এক্সাক্ট অ্যান্সার না, দশমিকের পরে সবার হিসাবের কারণে একটু এদিক সেদিক হতে পারে, কেউ দশমিকের পরে 1 সংখ্যা নেয়, কেউ 2টা নেয়, 3টা নেয়, 3টা নেওয়া বেশি ভালো হয় আর কি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা পরের কোশ্চেনটা দেখার চেষ্টা করব। আমাদের পরের কোশ্চেনে কি বলা হয়েছে আমরা একটু দেখব। আমাদের পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ আমাদের শেষ কোশ্চেন, যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো একটা ঘনকের কি দেওয়া ছিল, আমরা একটু উদ্দীপকটা যারা একবার দেখে নিই। দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 6√2। বের করতে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন। ভালো কথা, তার জন্য আমার ধারের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে দেওয়া আছে কি ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য এইটা আমাদের কোশ্চেন দেওয়া আছে। আর ঘনকের পৃষ্ঠের কর্ণের সূত্র হচ্ছে কি √2a। যদি ঘনকের কর্ণ বলতো তাহলে সূত্র হতো √3a। তো পৃষ্ঠের কর্ণ যেহেতু বলছে, তো পৃষ্ঠের কর্ণ আর পৃষ্ঠের কর্ণ দেওয়া ছিল এইটা। এখান থেকে আমরা এই √2টাকে যদি এখান থেকে ওপাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হয়ে এর ভ্যালুটা কত হয় বলো তো? এ হয় হচ্ছে 6 সেন্টিমিটার। তো এ তো পেয়ে গিয়েছি, অর্থাৎ ধারের দৈর্ঘ্য। তো ধারের দৈর্ঘ্য পাওয়া হলে বাকি সব পাওয়া হয়ে যাবে এমনিতেই। বের করতে বলছে কি বলো তো? বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 6টা তল থাকে, একটা তলের ক্ষেত্রফল হলো 6a²। তাহলে 6টা তলের ক্ষেত্রফল 6a², 6 × a², এর ভ্যালু হচ্ছে 6, বসায় দাও। 6 করলে 36 × 6 216, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। আর ঘনকের আয়তনের সূত্র কি বলতো? যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না লিখে আমরা সরাসরি ধারের উপর কিউব করে দিতে পারি, অর্থাৎ a কিউব ঘন একক। তাহলে এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল হচ্ছে 6 এর উপর কিউব করো, আবারও 216, অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন সেম চলে আসছে। এটা কোনো ব্যাপার না, আসতেই পারে। তাহলে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করলাম, আয়তনও বের করলাম। ওকে, এর মানটা বের করার পরে শুধু তুমি মানটা সূত্রের মধ্যে বসায় দিলেই হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে আমাদের পরবর্তী প্রশ্নের কি বলছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন বলতে এটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন ছিল, একটি সহজ প্রশ্ন ছিল। এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজে কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায়। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।